গত পর্বে আমরা জেনেছি সিদ্ধার্থর মুখে ইসকন প্রতিষ্ঠার ইতিহাস। এই পর্বে আমরা জানব এতগুলো বছর কেটে যাওয়ার পর কোথায় কিভাবে আছে মঞ্জু। সেগুন বাগিচার অত বড় বাড়িটা একসময় নানা বয়সের মানুষের কণ্ঠস্বরে ঝমঝম করত। এখন সেখানে কয়েকটি মাত্র প্রাণী থাকে। মঞ্জুর বাবা শামসুল আলম শেষ জীবনে একেবারে বদ্ধ উন্মাদ হয়ে গিয়েছিলেন। অমন হাসিখুশি মানুষটিকে আর চেনাই যেত না। যে কোনো ঘরে ঢুকে তিনি দৌড়ে এক কোণায় গিয়ে দেয়াল ঘেঁষে বসে পড়তেন। ভাবখানা এই যে পেছন থেকে কোনো শত্রু তাঁকে আক্রমণ করতে পারবে না। পা দুটি সামনের দিকে ছড়িয়ে দিয়ে মাটিতে ঠুকতে ঠুকতে শঙ্কাতুর মুখে বলতেন, ওই আসছে, ওই আসছে। অথচ তিনি খবরের কাগজ পড়তেন, বই পড়তেন, চেনা মানুষদের চিনতে পারতেন। এককালের নামজাদা উকিল, পড়াশুনো করা মানুষ, সেসবও কিছু ভোলেননি। কিন্তু 10 মিনিটের বেশি স্বাভাবিকভাবে কথা বলতে পারতেন না। অনেক চিকিৎসা করানো হলো। কিছুদিনের জন্য লন্ডনেও পাঠানো হয়েছিল তাকে। কোনো ফল হয়নি। উন্মাদ বলে তাকে কিন্তু অবজ্ঞা করার কোনো উপায় ছিল না। হঠাৎ হঠাৎ তিনি কোনো গভীর ধরনের সত্য উচ্চারণ করে চমকে দিতেন সকলকে। কলকাতা থেকে ফিরে মঞ্জু যখন প্রথম তার বাবাকে কদমবুশি করতে যায়, তখন শামসুল আলম বসেছিলেন চিলেকোঠায় দেয়ালে ঠেস দিয়ে। লুঙ্গির কষি আলগা হয়ে গেছে, ঠোঁটের কষ দিয়ে ফেনা গড়াচ্ছে, চক্ষু দুটি ঘোলাটে। বিড়বিড় করে কি যেন বলছেন আপন মনে। তবু তিনি ঠিক চিনতে পারলেন মঞ্জুকে। মঞ্জুর মুখখানি দুহাতে ধরে স্নেহশীল পিতার মতন আবেগের সঙ্গে বলেছিলেন, ফিরে আসছোস? আয় আয় সোনা মাইয়া আমার। সুখু মিয়া কোথায়? ওরে মঞ্জু, তুই পোলার নাম রাখছস সুখু, কিন্তু তোর কপালে সুখ নাই, তার কপালেও সুখ নাই। বাড়িশুদ্ধ লোক এরকম অলক্ষণে কথা শুনে আঁতকে উঠেছিল। কেঁপে উঠেছিল মঞ্জুর বুক। শেখ মুজিব যেদিন সপরিবারে নিহত হলেন, সেদিন আলম সাহেব এক সাংঘাতিক ভবিষ্যৎবাণী উচ্চারণ করেছিলেন। বাড়ির অন্য লোকেরা যখন ভয়বিহ্বল কণ্ঠে নানা রকম আলোচনা করছে, তখন তিনি হঠাৎ বলে উঠেছিলেন, এবার যাবে তাজউদ্দিন, সৈয়দ নজরুল, মনসুর আহমদ, কামরুজ্জামান, এরাও খতম হবে। স্বাধীনতার জন্য যারা লড়াই করেছিল তারা কেউ থাকবে না। জেলখানার মধ্যে সত্যি সত্যি সেই নৃশংস ঘটনা ঘটার 2 দিন আগেই শামসুল আলমের লাশ ভোরবেলা ভাসতে থাকে বাড়ি সংলগ্ন পুকুরের পানিতে। সেটা দুর্ঘটনা না আত্মহত্যা তা আর জানা যায়নি। শামসুল আলমের পুত্রকন্যাদের মধ্যে এখনও বেঁচে আছে 5 জন। 2 বিবাহিতা কন্যা আছে চিটাগাং ও রাজশাহীতে, 1 পুত্র বিদেশে। বাড়িটির মাঝখানে প্রাচীর তুলে 2টি ভাগ করা হয়েছে। মধ্যম পুত্র মওদুদের স্ত্রী জোবায়দার সঙ্গে তার শাশুড়ির একেবারেই বনিবনা হয়নি। নিত্যদিন ঝগড়াঝাটির বদলে মুখ দেখাদেখি বন্ধ হওয়াই ভালো। মালিহা বেগম নিজের অংশ পৃথক করে নিয়েছেন। তার অন্য ছেলেমেয়েরা কখনো ঢাকায় এলে সেই অংশেই ওঠে। মঞ্জু রয়েছে তার মায়ের সঙ্গে। মালিহা বেগমের অংশটিতেও মোট 5খানি শয়নকক্ষ, 2টি বারান্দা, 2টি বাথরুম, 2টি রান্নাঘর, অনেকখানি বড় উঠোন। এদিকে থাকে মাত্র 3টি রমণী আর পুরুষ বলতে মঞ্জুর ছেলে সুখু। তার বয়স এখন সদ্য 19। মালিহা বেগম এখনও বেশ শক্ত সমর্থ আছেন। সিঁড়িতে উঠতে নামতে তার হাঁটু দুটো মাঝে মাঝেই প্রতিবাদ করে। তবু তিনি চুপ করে বসে থাকতে পারেন না। প্রায় তিনি সন্ধেবেলা ছাদে উঠে অন্য অংশটির দিকে উৎসুক নয়নে তাকিয়ে থাকেন। জোবায়দা তার ছেলে মেয়েদেরও এই দিকে আসতে দেয় না। মওদুদ মায়ের সঙ্গে দেখা করতে আসে না। মালিহা বেগম দূর থেকে তার ছেলে ও নাতি নাতনিদের এক ঝলক দেখতে পেলেই তৃপ্তি পান। এই তৃপ্তির সঙ্গে সঙ্গে তার চোখ দিয়ে অশ্রুর ঢল নামে। মঞ্জু এখন বাংলাদেশের নামকরা গায়িকা বিলকিস বানু। কখনো সে দোকানে বাজারে গেলে অল্পবয়সী ছেলেমেয়েরা তার অটোগ্রাফ চায়। খবরের কাগজে তার ছবি ছাপা হয়। টিভিতে প্রায়ই দেখা যায় বলে তার মুখখানি পরিচিত। খুব প্রয়োজন ছাড়া মঞ্জু অবশ্য বাড়ি থেকে কমই বেরোয়। মনিরাকে সে নিজের কাছে এনে রেখেছে। কোথায় যাবে মেয়েটা? কেউ তো ওর নেই। আগেও বাড়িতে থাকার সময় মনিরা যখন তখন ছুটে রাস্তায় বেরিয়ে যেত। 3-4 দিন তার কোনো পাত্তাই পাওয়া যেত না। তার দৃঢ় ধারণা ছিল সিরাজুলকে সে খুঁজে পাবেই। এরকম একটা দুর্দিনের পর কোনো একজন মানুষকে খুঁজে পেলেও তাকে যে আর নিজের করে পাওয়া যায় না, তা ও কি বুঝবে? অবশ্য সিরাজুল সত্যিই বেঁচে আছে না তার মৃত্যু হয়েছে, সে সম্পর্কে সঠিক করে কেউ কিছু বলতে পারেনি। সেই বিভীষিকার দিনগুলির 5-7 বছর পরেও মনিরার মতন হাজার হাজার নারী আশা করে বসেছিল তাদের প্রিয়জন হয়তো ফিরে আসবে। স্বাধীনতার যুদ্ধে যে কতজন শহীদ হয়েছে আর কতজন নিরুদ্দেশ, আজও তার হিসেব হলো না। সকাল 10টা।
স্বরলিপি দেখে একটা নতুন গান তুলছে মঞ্জু। কামাল তাকে জাপান থেকে একটা অদ্ভুত যন্ত্র এনে দিয়েছে। এই যন্ত্র থেকে হারমোনিয়াম, তানপুরা, এসরাজ, পিয়ানো, বেহালার সুর বার করা যায়। সেই যন্ত্রটা সম্পর্কে মঞ্জুর মুগ্ধতা এখনও কাটেনি। প্রত্যেকদিন সেটা বাজাতে বসলেই অবাক হয়ে জাপানিদের বুদ্ধির কথা ভাবে। একটু পরেই টেলিফোন বেজে উঠল। মঞ্জু শুধু মুখ তুলে তাকালো একবার, গান থামালো না। সে নিজে টেলিফোন ধরে না, ওটা মনিরার কাজ। মনিরা এখন বলতে গেলে তার প্রাইভেট সেক্রেটারি। যদিও টিভি, সিনেমার, রেকর্ড কোম্পানির সঙ্গে যোগাযোগ ও পাওনা আদায়ের জন্য মালেক নামে একটি ছেলেকে মায়না দিয়ে রাখা হয়েছে। সেই সব বাইরের কাজ করে। মালেক প্রতিদিন সকালে এসে নিচের ঘরে বসে ঘণ্টাখানেকের জন্য চিঠিপত্র লেখালেখি করে। এই মালিকের সঙ্গে মনিরার প্রায় খটাখটি লাগে। ফোনটা কয়েকবার বাজবার পর মনিরা ছুটে এলো অন্য ঘর থেকে। ফোনটা তুলে হ্যালো বলার পর সে এক ঝলক তাকালো মঞ্জুর দিকে। অর্থাৎ সে বুঝিয়ে দিল মঞ্জুর উঠে আসার দরকার নেই। বেশ ব্যক্তিত্বের সঙ্গে সে বলল, বিলকিস বানু এখন ব্যস্ত আছেন, কি কওয়ার আছে আমারে বলেন। ওপাশ থেকে একজন ধমক দিয়ে বলল, এই মনিরা, পাকামি করিস না, মঞ্জুরে ডাক। মনিরা চোখ বড় বড় করে জিভ কেটে ফেলল। এক হাতে ফোনটা চাপা দিয়ে হাসি মুখে বলল, কামাল সাহেব। বাজনা বন্ধ করে উঠে এলো মঞ্জু। তার মুখে সামান্য বিরক্তির ছায়া ফুটে উঠলেও কামালকে অগ্রাহ্য করবার উপায় নেই। মঞ্জু রিসিভারটা নিতেই কামাল বলল, গুড মর্নিং বেগম সাহেবা, মেজাজ শরীফ আছে তো? মঞ্জু বলল, জি, আজ বিকাল 4টার সময় রেকর্ডিং তো, মনে আছে আমার। কামাল বলল, সেইটা তো ক্যান্সেলড। মঞ্জু বলল, ক্যান্সেলড? আজ রেকর্ডিং হবে না? কামাল বলল, আজ স্ট্রাইকের দিন না, সব কিছু বন্ধ, কোনো ট্রান্সপোর্ট পাওয়া যাবে না। আজ কিসের স্ট্রাইক? তুমি সে খবরও রাখো না, কোন জগতে থাকো? আজ সবকটা অপোজিশন পার্টি প্রতিবাদ দিবস পালন করছে। গত শনিবার কুমিল্লায় ছাত্রদের উপর যে ফায়ারিং হলো, আমি মালিককে বলে দিয়েছি আগামীকাল স্টুডিও খালি নাই, রেকর্ডিং হবে পরশু। সে খবর দেয় নাই? মালিক আজ আসে নাই, হরতালের জন্যই আসতে পারে নাই। তুমি কি করছিলে মঞ্জু? তোমাকে ডিস্টার্ব করলাম? গান তুলছিলাম। একটু শোনাও না, তোমার বাসায় তো কখনো আসতে বলো না, টেলিফোনেই শোনাও, কানের ভিতর দিয়ে একেবারে মরমে পষে যাবে। আর 2-4টি কথা বলে মঞ্জু ফোন রেখে দিল। কামাল রঙ্গরসিকতার মুডে ছিল, কিন্তু মঞ্জু তাকে প্রশ্রয় দেয়নি। এ কথা ঠিক, সিনেমা, গান বাজনার জগতের কোনো মানুষকে মঞ্জু তার বাড়িতে আসতে দেয় না। টিভি স্টেশনে কিংবা রেকর্ডিং স্টুডিওতে গেলেও সে বিশেষ কথাবার্তা বলে না কারোর সঙ্গে। অহংকারী বদমেজাজি গায়িকা হিসেবে তার দুর্নাম আছে। তার কোনো বন্ধু নেই। একমাত্র কামাল ছাড়া আর কেউ তার সঙ্গে হালকা সুরে কথা বলার সাহসী পায় না। ফোনটা রেখে দেবার পর মঞ্জু অন্যমনস্কভাবে দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত। একটা হালকা নীল রঙের টাঙ্গাইল শাড়ি পরেছে সে। তার শরীরে এখনও বয়সের ছাপ পড়েনি। সারাদিনে সে এত কম খাবার খায় যে মেদ জমার কোনো সম্ভাবনাই নেই। মনিরা জোর করে প্রতিদিন তাকে কিছু খাওয়াবার জন্য হন্যে হয়ে যায়। তবে তার চুলে সামান্য পাক ধরেছে, তাও বোঝা যায় না। মনিরা মেহেন্দি মেখে দেয়। মঞ্জু অস্ফুট স্বরে বলল, আজ হরতাল, সুখু কোথায় রে মনিরা? মনিরা বলল, কি জানি, ঘরেই আছে বোধহয়, নাস্তা খেয়েছে একটু আগে। মঞ্জু বলল, দেখ তো, দেখে আয় তো। সুখু থাকে 3 তলার ঘরে, সেখান থেকে কোনো শব্দ শোনা যাচ্ছে না। অন্যদিন এই সময় তার ঘরে জগঝম্প শব্দ শোনা যায়। খুব জোরে রেকর্ড চালায় সুখু। মাইকেল জ্যাকসন, রোলিং স্টোন, পুলিশ এইসব তার পছন্দ। সে বাংলা গান ভালোবাসে না। মায়ের গান নিয়ে কোনোদিন উচ্চবাচ্য করে না। সুখু এক একদিন এমন রেকর্ড বাজায় যে মঞ্জুর গলা সাধার খুব অসুবিধে হয়। তবু ছেলেকে থামতে বলা যাবে না। মনিরা ডাকবার আগেই ওপর থেকে দুমদুম করে নেমে এলো সুখু। সুন্দর স্বাস্থ্য হয়েছে তার, এর মধ্যে যথেষ্ট লম্বা ও চওড়া কাঁধ। একটা ফেডেড জিন্সের ওপর গেঞ্জি পরে আছে। তার গালে নদীর পলিমাটিতে সদ্য গজানো তৃণের মতো দাড়ি। এ ঘরের দরজার সামনে দাঁড়িয়ে সে বলল, মা, গিভ মি $500। মঞ্জু উদ্বেগের সঙ্গে বলল, তুই এখন কোথায় যাস? সুখু হাত বাড়িয়ে বলল, টাকাটা দাও, ইউনিভার্সিটি যাব। মঞ্জু বলল, আজ না স্ট্রাইক, আজ কেন যাবি? সুখু কাঁধ ঝাঁকিয়ে বলল, তোমরা এমন অদ্ভুত কথা বলো, স্ট্রাইকের জন্য সবাই বাড়িতে বসে থাকবে নাকি? তাহলে স্ট্রাইক হবে কি করে? মিছিল বেরোবে কাদের নিয়ে? মঞ্জু এগিয়ে এসে বলল, না না, তোকে যেতে হবে না, আবার একটা গণ্ডগোল হবে। এসব অবান্তর কথা উড়িয়ে দেবার ভঙ্গিতে অস্থিরভাবে সুখু বলল, টাকাটা দাও, আমাকে 11টার মধ্যে পৌঁছতে হবে। মঞ্জু বলল,
সোমবার 1000 নিলি, সব খরচ হয়ে গেল এর মধ্যে। আজ বাড়িতে থাক, লক্ষ্মী সোনা। সুখ সঙ্গে সঙ্গে পেছন ফিরে বলল, দেবে না? তবে থাক, আমি গেলাম। মঞ্জু বলল, সুখ দাঁড়া দাঁড়া, টাকা দেব না বলিনি, আমার একটা কথা শোন। সুখ আর গ্রাহ্য করল না, দ্রুত নামতে লাগলো সিঁড়ি দিয়ে। মনিরা ছুটে গিয়ে তাকে ধরার চেষ্টা করল। সুখ তার দিকে মুখ ফিরিয়ে চোখ গরম করে বলল, এই ছুবি না আমারে। জেদি ছেলে, সে ইদানিং মায়ের কথা শোনে না। সে একবার গোঁ ধরলে আর ফেরানো যায় না তাকে। অন্য ঘর থেকে মালিহা বেগমে এসে শঙ্কিত মুখে জিজ্ঞেস করলেন, আজ সব গাড়ি ঘোড়া বন্ধ, তার মধ্যে পোলাটা বাহিরিয়া গেল, তুই আটকাইতে পারলি না? মঞ্জু কোনো উত্তর না দিয়ে জানলার ধারে এসে দাঁড়ালো। তার চোখে অশ্রু এসে গেছে। এই বয়সের ছেলে যদি অবাধ্য হয়ে পড়ে তাহলে কি করে তার ওপর জোর খাটানো যায়? খুব খরচের হাত হয়েছে ছেলেটার, যখন তখন টাকা চায়। কিন্তু এত টাকা কি ওর হাতে দেওয়া ভালো? না দিলে আরও অভিমান করে। গ্যারাজ থেকে মোটর বাইকটা বার করে স্টার্ট দিয়েছে সুখু। তার ওপর বসেই বলশালী শব্দ তুলে তীব্র গতিতে বেরিয়ে গেল, যেন এক তেজি ঘোড়সওয়ার। মা এসে দাঁড়ালেন মঞ্জুর পাশে। দুজনেরই মনের মধ্যে একই কথা, কিন্তু তার ভাষা নেই। মাঝে মাঝেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বোমা ফাটে, গোলাগুলি চলে, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ হয়, আবার ছাত্রদের বিভিন্ন দলের মধ্যেও লড়াই লাগে। জামাতে ইসলামী দল আবার শক্তিশালী হয়ে উঠেছে। তাদের ছাত্র সংগঠন বেশ জোরালো। ছাত্রলীগের সঙ্গে তাদের প্রায় সংঘর্ষ হয়। সে 71 সালের আগেরই মতন। দিনের শেষে ঘরের ছেলেরা ঠিকঠাক ঘরে না ফেরা পর্যন্ত দারুণ দুশ্চিন্তা থেকেই যায়। হায় আল্লাহ, এই দুশ্চিন্তার কি নিষ্কৃতি নেই? সুখু মাঝে মাঝে রাত্রিরেও বাড়ি ফেরে না। বলে তো যে বন্ধুদের কাছে থাকে। কি করে বন্ধুদের সঙ্গে সারা রাত জেগে? বোমা বানায়। মনিরা বলেছিল একদিন সে সুখুর ঘরে ছোট একটা বন্দুক দেখেছিল। সুখু অবশ্য তা প্রবলভাবে অস্বীকার করেছে। মনিরাকে সে দারুণ বকুনি দিয়েছিল মিথ্যে কথা বলার জন্য, কিন্তু মঞ্জুর মন থেকে সন্দেহ যায়নি। মনিরা অকারণে এমন মিথ্যে কথা বলবে কেন? খবরের কাগজেও তো লেখে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হাতেও মাঝে মাঝে বন্দুক, রিভলভার দেখা যায়। তাই নিয়ে তারা পুলিশের মুখোমুখি রুখে দাঁড়ায়। ছাত্ররা যে বোমা ছোড়ে, এত বোমা তারা পায় কোথা থেকে? এই ছেলেই মঞ্জুর জীবনের একমাত্র অবলম্বন। কিন্তু ছেলে এখন মায়ের জন্য সময় দিতে পারে না। মায়ের কাছে এসে দুদণ্ড বসে না। মা কোথায় গান গাইতে যাচ্ছে কিংবা মায়ের নতুন কি গানের রেকর্ড বেরোলো সেই সম্পর্কে ছেলের কোনো আগ্রহ নেই। মায়ের সঙ্গে যেন শুধু টাকা পয়সার সম্পর্ক। মঞ্জুর ব্যক্তিগত খরচ প্রায় কিছুই নেই, সাজ পোশাকের বাহুল্য নেই। তার মতন আর কোনো নামকরা গায়িকা এমন সাধারণ সাজে মঞ্চে ওঠে না। মঞ্জুর উপার্জন যথেষ্ট ভালো। ফিল্মের প্লেব্যাক সিঙ্গার হিসেবে সে এখন 1 নম্বর। জনপ্রিয় নায়িকা সেলিমার সবকটি গান তাকেই গাইতে হয়। কামাল হোসেনের হিট ছবিগুলিতে সেলিমা আর বিলকিস বানুর যুগলবন্দি থাকবেই। মঞ্জুর এই সব উপার্জনই তো তার ছেলের জন্য, সেই সব পাবে। কিন্তু এত কম বয়সে তার হাতে বেশি টাকা দেওয়া কি যুক্তিসঙ্গত? কলকাতা থেকে পলাশ ভাদুরী মাঝে মাঝে ঢাকায় আসে গানের অনুষ্ঠান করতে। পলাশ আজও বিয়ে করেনি, কিন্তু মঞ্জু তাকেও বিশেষ প্রশ্রয় দেয় না, বাড়িতে আসতে বলে না। জীবন সম্পর্কে সে উৎসাহ হারিয়ে ফেলেছে। কলকাতায় অনেকগুলি গানের অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েও প্রত্যাখ্যান করেছে সে। দূরে কোথাও পরপর 2টো বোমার বিকট শব্দ হলো। জানলার ধারে দাঁড়ানো 3টি রমণী বিবর্ণ মুখে তাকালো পরস্পরের দিকে। তারা অসহায়। স্নেহের বন্ধনে আটকাতে না পারলে একটি 19 বছরের স্বাস্থ্যবান যুবককে আটকাবার আর কোনো উপায় নেই। সারা দুপুর বিকেল ধরেই এরকম শব্দ শোনা যেতে লাগলো। আজ আবার বোধহয় বড় রকমের একটা হাঙ্গামা লেগেছে। শহরের কোথায় কি ঘটছে তা ওরা ঘরে বসে জানবে কি করে? বিশ্ববিদ্যালয় এলাকাতেই এখন বেশি রকম গোলমাল হয়। পুলিশ মিলিটারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকতে সাহস পায় না। মঞ্জু একটা ট্রানজিস্টার রেডিও নিয়ে খবর শোনবার চেষ্টা করল। ঠিক 71 সালের আগের মতনই চলছে। সত্যি কথা বলে না রেডিওতে। খবরে শোনালো যে ছাত্রদের ডাকা হরতাল ব্যর্থ হয়েছে, যানবাহন সব ঠিকঠাক চলছে, ঢাকা শহর শান্তিপূর্ণ। অথচ ওরা পথে একটাও গাড়ি দেখেনি সারাদিন। দূরের বোমা বিস্ফোরণ ও গুলির শব্দ বুঝি শান্তির জয়ধ্বনি? রেডিও থেকে আরও ঘোষণা করল রাত 9টা থেকে কারফিউ। এটাও শান্তির চিহ্ন? মনিরার মনে পড়ছে 71 সালের আগে সে ঠিক এই রকম উদ্বেগ নিয়ে বসে থাকত সিরাজুলের জন্য। শেষের দিকে তো সিরাজুল সর্বক্ষণের জন্যই মেতে উঠেছিল, কিন্তু বাড়িতে ফিরতে না পারলেও সিরাজুল কোনো ক্রমে একটা খবর পাঠাতো মনিরাকে।
সুখু কি একটা খবরও দিতে পারে না, ফোন করতে পারে না? একবার সে স্নেহের বন্ধন ছিঁড়েছে, মায়ের দুঃখ আর বোঝে না সে, বরং মায়ের ওপর সবসময় যেন তার একটা রাগ রাগ ভাব। মনিরা অনেক চেষ্টা করেও মঞ্জুকে কিছুই খাওয়াতে পারল না আজ। রাত 9টা বেজে যাবার পর সে বিছানায় উপুর হয়ে শুয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে। একবার মনিরা জিজ্ঞেস করল, সাহেবরে একটা ফোন করবেন? মঞ্জু কোনো উত্তর দিল না। মনিরা আবার জিজ্ঞেস করল, আমি তাইলে কামাল সাহেবরে ফোন করি? মঞ্জু এবারও উত্তর দিল না বটে, তবু মনিরা ফোনটা তুলল। সুখুর বাবাকে নিজে থেকে ফোন করার সাহস তার নেই, কিন্তু কামাল হোসেনের কাছে সে খবর নিতে পারে। ভাগ্যবানের বউ মরে, এই প্রবাদটি কামাল হোসেনের জীবনে সার্থক হয়েছে। আগে হামিদার ভয়ে সে অন্য মেয়েদের সঙ্গে ভালো করে কথাই বলতে পারত না। সামান্য অসুখে ভুল চিকিৎসায় হামিদার মৃত্যু হয়েছে। পেনিসিলিন তার সহ্য হয় কি না তা পরীক্ষা না করেই এক ডাক্তার তাকে ইঞ্জেকশন ফুঁড়ে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে অপঘাত। ইতিমধ্যে সেলিমার সঙ্গে তার স্বামীর ছাড়াছাড়ি হয়ে গেছে। তারপর সেলিমার সঙ্গে জুটি বাঁধতেই কামালের উন্নতি হতে লাগলো তরতর করে। রাজনীতির সঙ্গে কামালের সমস্ত সম্পর্ক ঘুচে গেছে। আগের আমলের বন্ধুদের সঙ্গেও বিশেষ সম্পর্ক নেই। এখন সে ফর্মুলা ফিল্ম বানায় আর বছরে একবার দুবার সস্ত্রীক বিশ্বভ্রমণ করে আসে। কেউ কেউ একবার ছদ্মবেশ ধরলে আর তা খুলতে পারে না, মুখোশটাই আসল মুখ হয়ে যায়। মনিরা যখন ফোন করলো তখন কামালের নিউ এসকাটনের বাড়িতে বিশাল পার্টি চলছে। সবসময়ই এক শ্রেণীর মানুষ থাকে যাদের জন্য স্ট্রাইক, কারফিউ এসব কোনো বাধাই নয়। বাজার থেকে কখন নুন উধাও হয়ে যায়, চালের দাম বাড়লো, সেসব খবর জানার দরকার নেই তাদের। যতই সরকারিভাবে নিষিদ্ধ হোক, স্কচ হুইস্কি তারা সবসময়ই পেয়ে যায়। এর মধ্যেই কামালের পেটে 3-4 পেগ পড়েছে। সে জমিয়ে 3-4 জনের সঙ্গে গল্প করছিল। এর মধ্যে এসে তাকে টেলিফোন ধরতে হলো। সবাই জোরে জোরে কথা বলছে। প্রথম 3-4 বার সে নামটাই বুঝতে পারল না। কে কোথা থেকে কি চাই করতে করতে সে মনিরাকে চিনতে পেরে বিরক্তির সঙ্গে বলল, কি হয়েছে, কি চাস তুই? এইসব পার্টিতে মঞ্জুকে দাওয়াত দিলে কখনো সে আসে না। এরকম সময় মঞ্জু কখনো টেলিফোন করে না। মনিরার ব্যাকুল স্বর শুনে প্রথমে কামাল ভাবল মঞ্জু বুঝি অসুস্থ হয়ে পড়েছে। তাহলেই মুশকিল, নতুন ছবি শুরু হতে যাচ্ছে। আগে গান রেকর্ডিং না হলে নায়িকার লিপ মেলে না। মঞ্জুর ছেলে বাড়ি ফেরেনি শুনে কামাল ভুরু কোঁচকাল। আজ বেশ বড় রকমের একটা গণ্ডগোল হয়েছে, সে শুনেছে। 2-3টি ছাত্র মারা গেছে। এরকম তো প্রায়ই হয়, নতুন কথা কি? পড়াশুনো তো সব গোল্লায় গেছে, ছাত্ররা এইসব নিয়েই মেতে আছে। আরে বাবা, 2-4টে বোমা ছুঁড়ে আর বাস পুড়িয়ে কি আর মিলিটারি রেজিমকে হটানো যায়? তবে এইসব হাঙ্গামায় মফস্বলের ছেলেরাই মরে। শহরের ছেলেরা তুখোড়, তারা পুলিশের রাইফেলের সামনে বুক পেতে দেয় না, তারা গ্রামের ছেলেগুলোকে সামনে এগিয়ে দেয়। এই যে মাঝে মাঝে 2-4টে ছাত্র প্রাণ দিচ্ছে, কই চেনাশোনা কারোর বাড়ির ছেলে তো তাদের মধ্যে নেই। মঞ্জুর ছেলেই বা মরতে যাবে কেন? সে মনিরাকে বোঝালো যে কাল সকাল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া এখন তো খোঁজখবর করার কোনো উপায় নেই। সুখু মিয়ার ভালো নাম কি যেন? নজরুল ইসলাম? না, ওই নামে কোনো ছাত্রের কোনো বিপদ হয়নি। পুলিশের একজন বড় কর্তা এখানেই রয়েছেন, তিনি বললেন, চিন্তার কিছু নেই, সুখু মিয়া ঠিক ফিরে আসবে। ফোন রাখার আগে কামাল কৌতুক করে বলল, এই মনিরা, তোর মালকিনরে বল এবার একটা শাদি করতে। বাড়িতে একটা জবরদস্ত পুরুষ মানুষ না থাকলে কি চলে? তুই নিজেও তো আর করলি না, পাত্তর দেখুম নাকি? সারা রাত প্রায় বিনিদ্রভাবেই কাটল। একবার একটা গাড়ির শব্দ হতেই মনিরা আর মঞ্জু জানলার ধারে ছুটে যায়। সেগুলো পুলিশের গাড়ি। এর আগে কারফিউর মধ্যেই সুখু 2-1বার বাড়ি ফিরেছে। অনেক ছাত্রই কারফিউ মানে না। সকাল 9টার মধ্যেও সুখু ফিরে এলো না দেখে মঞ্জুর মনে হলো সে টাকা দিতে চায়নি বলেই তার ছেলে রাগ করে বাড়ি ছেড়েছে। ইত্তেফাক পত্রিকায় ছাত্র পুলিশ মারামারির বিস্তৃত বিবরণ ও ছবি বেরিয়েছে। সুখুর নাম কোথাও নেই। একটা বিমর্ষ দীর্ঘশ্বাস ফেলে মঞ্জু বলল, মনিরা, তুই একবার ধানমন্ডির বাসায় যা, খবর দিয়ে আয়। মনিরা মুখ কুঁচকে বলল, মালেক আসুক, মালিকই তো খবর দিতে পারে। মঞ্জু বলল, মালিক গেলে হবে না, তুই যা, আগে দেখ রিক্সা চলে কি না। গতকালের কোনো চিহ্ন আজকের রাস্তায় নেই। দোকানপাট সব খোলা। এর মধ্যেই সাইকেল রিক্সায় পথ একেবারে 6 লাফ হয়ে গেছে। লোকেরা অফিস কাছারির দিকে দৌড়চ্ছে। মাঝে মাঝে আন্দোলন হয়, পুলিশ মিলিটারি গুলি চালায়, কিছু মানুষ মরে। অন্যদের তা গা সহা হয়ে গেছে। পাকিস্তানি আমলে যেমন চলতো, বাংলাদেশি আমলেও তার খুব একটা হেরফের হয়নি। একটা রিক্সা নিয়ে মনিরা এলো ধানমন্ডির বাড়িতে। তার মুখখানা বেজার হয়ে আছে।
শুধু সুখুর জন্য দুশ্চিন্তাতেই নয়, এই বাড়িতে আসতে তার একেবারেই ইচ্ছে করে না। এতগুলো বছরে এই বাড়িতে অনেক পরিবর্তন হয়েছে। আগের তুলনায় বাড়িটা অনেকখানি বেড়েছে। দুদিকে নতুন কনস্ট্রাকশন হয়েছে। তার অনেকখানি আলতাফের দখলে। হোটেলওয়ালা হোসেন সাহেব বাংলাদেশ স্বাধীন হবার পর চুটিয়ে ব্যবসা করতে গিয়েও পারেননি। অকস্মাৎ হার্ট অ্যাটাকে তাকে দুনিয়ার মায়া কাটাতে হয়। তার ছেলে ও জামাইরা সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে আলতাফকে ক্ষমতাচ্যুত করেছে এবং অমন চালু ব্যবসাটিকেও লণ্ডভণ্ড করে দিয়েছে একেবারে। আলতাফের এখন নিজস্ব কারবার। এ বাড়িতে এসে গার্মেন্ট ফ্যাক্টরি বসিয়েছে। বিদেশ থেকে সুতো আসে, ডিজাইন আসে। এদেশের সস্তা মজুরিতে জামা প্যান্ট সেলাই হয়, সেগুলো আবার বিদেশের বাজারে চলে যায়। তাছাড়া সে মানুষও চালান দেয়। তেলের টাকায় ধনী আরব দেশগুলিতে শ্রমিক মজুরের খুব চাহিদা। যে দেশে সবাই প্রায় বড় লোক, সে দেশে রাস্তা ঝাড় দেওয়া, বাথরুম সাফ করার লোক পাওয়া যাবে কি করে? গরিব দেশ থেকেই সেই সব কাজের লোক আমদানি করতে হবে। বাড়ির পুরনো অংশটায় থাকে বাবুল চৌধুরী। সদর দরজা খোলা। ভেতরে এসে মনিরা সিঁড়িটার মুখে একটুক্ষণ দাঁড়িয়ে রইল। সে একদিন গ্রাম থেকে সিরাজুলের সঙ্গে এসে ওই পাশের ঘরখানায় উঠেছিল। কত রকম আবর্জনায় ভরা ছিল ঘর। সব কিছু পরিষ্কার করে সে সাজিয়েছিল নিজের সংসার। ওইদিকে ছিল রান্নাঘর। সব ভেঙে গেছে, ঘরখানা আবার গুদাম হয়েছে। ঠিক এইখানে তার চুলের মুঠি ধরে টেনেছিল খানসেনারা, আর ওই সিঁড়ির মাঝখানে বাবুল চৌধুরী গুলি খেয়ে মুখ থুবড়ে পড়েছিল। মনিরা পরে শুনেছে যে তাকে খোঁজার জন্য বাবুল চৌধুরী গিয়েছিলেন একেবারে বাঘের মুখে, খানসেনাদের ডেরায়। তাকে না পেয়ে উনি নিজের হাতে কত পাকিস্তানি সৈন্যকে মেরেছেন। সে একটা সামান্য মেয়ে, তার জীবনের কী বা দাম আছে? তার জন্য অত বড় একটা বিদ্বান মানুষ লড়াই করতে নেমেছিলেন। সেই বাবুল চৌধুরী এখন মনিরার সঙ্গে ভালো করে কথাই বলতে চায় না, দেখলে বিরক্ত হয়। মানুষের জীবন এমন অদ্ভুত কেন? সেফু নামের সেই মেয়েটি এখনও এ বাড়িতে কাজ করে। বাবুল চৌধুরী যুদ্ধক্ষেত্র থেকে একটি অল্প বয়সী অনাথ ছেলেকে কুড়িয়ে এনেছিল। কয়েক বছর পর তার সঙ্গেই সেফুর বিয়ে দেওয়া হয়। ওরা দুজন ছাদের ঘরে থাকে। সেফুর সঙ্গে মনিরার প্রথম দেখা হলো। আগে ছিল নেংটি ইঁদুরের মতন চেহারা, এখন দিব্যি মোটাসোটা হয়েছে সেফু। তার সঙ্গে কথা বলতে গিয়ে হঠাৎ মনিরার চোখে জল এসে গেল। এই বাড়িতে কেটেছে তার জীবনের শ্রেষ্ঠ 2টি বছর। কিসের জন্য প্রাণ দিল সিরাজুল? তার বদলে কি পাওয়া গেল? দোতলায় উঠতেই লায়লা জিজ্ঞেস করল, সেফু, কে আসছে রে? মনিরা কাঁচুমাচু মুখে বলল, ভাবি, আমি মনিরা। একসময় যেটা ছিল মঞ্জুর শয়নকক্ষ, সেখান থেকে বেরিয়ে এলো লায়লা। বেশ দীর্ঘকায়া তরুণী, গায়ের রং একেবারে যেন দুধে আলতায় মেশানো, মুখখানা খানিকটা রুক্ষ ধরনের। মনিরার চোখে অশ্রুর ঝালর। সে ওই দরজার সামনে লায়লার বদলে যেন মঞ্জুকেই দেখছে। সেই তার আগেকার মঞ্জু ভাবি, সরল, উচ্ছল, সুন্দর। এইটাই তো মঞ্জু ভাবির নিজস্ব জায়গা। যুদ্ধ থেকে সাংঘাতিক আহত হয়ে ফিরেছিল বাবুল। আবার তাকে ভর্তি হতে হয়েছিল নার্সিংহোমে। মঞ্জু, হেনা, মামুনরা কলকাতা থেকে ফিরেছিল 10 দিন পর। মামুন আবার অসুস্থ হয়ে পড়েছিলেন বলে তার চিকিৎসার জন্য ফিরতে দেরি হলো। মঞ্জু এসেই ছুটেছিল নার্সিংহোমে। কেন তাদের ফিরতে দেরি হলো সে কারণটা আর বলা হয়নি ভালো করে। বাবুলও মন দিয়ে শুনতে চায়নি। তার তীব্র অভিমান হওয়া অস্বাভাবিক ছিল না। কলকাতায় বা ভারতে যারা আশ্রয় নিতে বাধ্য হয়েছিল তাদের সম্পর্কে বাবুলের মনোভাব ভালো ছিল না। বাবুলের মতে তারা সুবিধাবাদী। বড় বড় নেতারাও ভারতে গিয়ে নিরাপদ আশ্রয়ে আরাম উপভোগ করেছেন। মুক্তিযোদ্ধাদের তুলনায় কি আত্মত্যাগ করেছেন তারা। স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করতে গেলে 2-1টা প্রতিবেশী রাষ্ট্রের সাহায্য নিতে হয় ঠিকই, কিন্তু বড় বড় নেতাদের কি মাঝে মাঝে রণপ্রাঙ্গণে এসে সাধারণ সৈনিকদের পাশে দাঁড়ানো উচিত ছিল না? বাংলাদেশ বাহিনীর সেনাপতি কর্নেল ওসমানী চূড়ান্ত লড়াইয়ের দিনগুলিতেও কোনো একটা ফৌজের সঙ্গে পাকিস্তানি বুঝ ভেদ করতে পারলেন না। আত্মসমর্পণের সময়ও তিনি কলকাতায় বসে রইলেন। নিজের প্রাণের মূল্যটাই তার কাছে বেশি। মঞ্জু কলকাতার প্রবাস কাহিনী শুরু করলেই বাবুল অন্যমনস্ক হয়ে যেত, কিংবা কাজের ছুতোয় উঠে পড়ত। কলকাতার গল্প সম্পর্কে তার কোনো আগ্রহ নেই। ছেলে মানুষের স্বভাবে মঞ্জুও কলকাতায় তাদের দিনগুলির কথা যতটা উচ্ছ্বাসের সঙ্গে বলতো, ততটা উৎসাহ সে দেখায়নি এই সুদীর্ঘ 9 মাস ধরে বাবুলদের যে কি নিদারুণ অবস্থা গেছে তা শোনার জন্য। শরীরে 2টি বুলেটের ক্ষত সারতে বাবুলের সময় লেগেছিল প্রায় 3 মাস। সেই সময়টায় সে খুব খিটখিটে আর বদমেজাজি হয়েছিল। পুরোপুরি সুস্থ হবার পরেও তার স্বভাবটা বদলালো না। শারীরিক কষ্টের চেয়ে তার মানসিক কষ্ট হচ্ছিল বেশি। স্বাধীনতা এলো বটে, কিন্তু দেশটা চলছে কোন দিকে? শেখ মুজিব ফিরে এলেন,
একচ্ছত্র ক্ষমতা পেলেন তিনি সরকার পরিচালনার, কিন্তু নতুন রাষ্ট্রটির কোনো শক্ত বেদিমূল প্রতিষ্ঠিত হলো না। কিছু লোক স্বাধীনতার নামে শহরে লাফালাফি করছে, অন্যদিকে গ্রামগঞ্জে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠছে। মুনাফাবাজ ও কালোবাজারিরা নুন, তেল, চালের মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ে ফাটকা খেলছে। ব্যাংক লুটের টাকায় এক শ্রেণীর লোক রাজধানী দাপিয়ে বেড়াচ্ছে। বিদেশ থেকে সাহায্য হিসেবে যেসব খাদ্য, কম্বল ও ওষুধ আসছে তা নিয়ে ছিনিমিনি খেলছে একদল ক্ষমতাশালী ব্যক্তি। সেসব চোরাচালান হয়ে যাচ্ছে ভারতে। শেখ মুজিব এসব কঠোর হস্তে দমন করার বদলে উদারভাবে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন সবাইকে। তিনি নিজের জীবন ফিরে পেয়েছেন এবং সত্যি স্বাধীনতা এসেছে। এতে তিনি এমনই অভিভূত যে এখন আর তিনি কোনো কটু কথা বলতে চান না। যারা তার পার্টির প্রতি আনুগত্য দেখিয়েছে এই দুর্দিনে তাদের শাস্তি দেবার তো কোনো প্রশ্নই ওঠে না। যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা নরহত্যার রক্তে হাত রাঙিয়েছিল, তাদেরও তিনি ক্ষমা করে যেতে লাগলেন। তার আত্মীয় স্বজন, বন্ধু, চাটুকারদের মধ্যে অনেকে এই সুযোগে লাগাম ছাড়া হয়ে গেল। সুস্থ হয়ে ওঠার পর বাবুল আবার ফিরে গিয়েছিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনায়। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য সে কোনো কৃতিত্ব নিতে চায়নি। যখন অনেককে বীর উত্তম, বীর প্রতীক, বীর শ্রেষ্ঠ, বীর বিক্রম এইসব সম্মানজনক খেতাব দেওয়া হতে লাগল, তখন বাবুল চৌধুরীর নামও কে যেন প্রস্তাব করেছিল শেখ মুজিবের কাছে। অধ্যাপক, বুদ্ধিজীবীদের মধ্যে কেউই তার মতো এমন অস্ত্র নিয়ে পুরোপুরি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েনি, কিন্তু বাবুল আগেই চিঠি লিখে সেই খেতাব সবিনয় প্রত্যাখ্যান করেছে। কেউ ওই প্রসঙ্গ তুললেই সে হেসে বলতো, আরে না না, ওসব গুজব, লোকে গল্প বানাতে ভালোবাসে। আমি ফ্রিডম ফাইটারদের ক্যাম্পে রান্নাবান্না করে দিতাম, কোনোদিন এলএমজি হাতে নিয়েই দেখিনি। ৭২ সালে মাসের পর মাস বিভিন্ন সংবাদপত্রে প্রত্যন্ত গ্রামগঞ্জের অত্যাচার কাহিনী ছাপা হতো, যা আগে কিছুই জানা যায়নি। যারা পাক বাহিনীর সঙ্গে হাত মিলিয়েছিল, বাঙালি হয়েও যারা বহু বাঙালিকে হত্যা করেছে, তাদের পরিচয়ও প্রকাশ হয়ে পড়েছিল। বাবুল সংবাদপত্রের সেই সব অংশ কেটে কেটে রাখত। মঞ্জুকে সে বলতো, দেখো, প্রথম ৩ মাস আমিও তো মুক্তিযুদ্ধ সাপোর্ট করি নাই। আমার মনে হতো এসব আওয়ামী লীগের স্বেচ্ছাচারিতা, এমনভাবে পাকিস্তান ভাঙা যুক্তিসঙ্গত না। আমাকে অনেকে কোলাবরেটর বলতো, কিন্তু আমি শান্তিবাহিনীতে যোগ দিই নাই, মানুষ মারা সাপোর্ট করি নাই। প্রথম যেদিন নিজে চক্ষে দেখলাম ব্রুট ফোর্স কোনো যুক্তির ধার ধারে না, সেই দিনই ঠিক করেছিলাম যে কোনো উপায় এদের রেজিস্ট করতেই হবে। যে কোনো থিওরির চেয়ে মানুষের জীবন বেশি মূল্যবান। আমার চোখের সামনে যদি কেউ কোনো নিরীহ মানুষের বাড়িতে আগুন লাগায়, তাহলে সেই আগুন নেবানো আর যে ওই আগুন লাগিয়েছে তাকে শাস্তি দেওয়াই আমার প্রধান কর্তব্য। ক্লাস স্ট্রাগল কবে হবে? তখন এইসব সমস্যা মিটে যাবে, তার জন্যে বসে থাকা যায় না, সেটা কাপুরুষতা। সেই জন্য আমি যুদ্ধে গেছি। কিন্তু যারা ৯ মাস ধরে অত্যাচার করেছে, খুন আর লুটপাটে অংশ নিয়েছে, রাও ফরমান আলীর হাতে বুদ্ধিজীবীদের খতম করার তালিকা তুলে দিয়েছে, তাদের কোনো শাস্তি হবে না? তারা নিশ্চিন্তে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে? শেখ মুজিব তাহলে দেশ চালাবেন কি করে? ওইসব পাষণ্ডগুলাই আবার সব ক্ষমতা দখল করে বসবে। একদিন বাবুল মঞ্জুকে রান্নাঘর থেকে ডেকে এনে জানলার ধারে দাঁড় করিয়ে বলেছিল, মঞ্জু, ওই লোকটাকে দেখো দেখো, ওই যে লুঙ্গি আর সিল্কের কুর্তা পরে হেঁটে আসছে, ওই লোকটা লাইব্রেরি সায়েন্সের একজন অধ্যাপক। আর ওই দেখো, মনিরা ওর পাশ দিয়ে হেঁটে আসছে। এটা একটা অদ্ভুত দৃশ্য। মঞ্জু সেই দৃশ্যটার তাৎপর্য বুঝতে পারেনি। সাধারণ একটা সকাল, পথ দিয়ে অনেক মানুষ আসছে যাচ্ছে, তার মধ্যে সিল্কের কুর্তা পরে হাঁটছে একজন। মনিরা বাজার করে ফিরছে বিপরীত দিক দিয়ে। কেউ কারোকে চেনে বলে মনে হয় না। এর মধ্যে অস্বাভাবিক কি আছে? মঞ্জুর বিস্মিত দৃষ্টি দেখে বাবুল উত্তেজিতভাবে বলেছিল, মনিরাকে অন্তত ৫ জন খানসেনা অত্যাচার করেছে, 2 বার প্রেগনেন্সির পর মিসক্যারেজ হয়েছে, মাথাটাও খারাপ হয়ে গিয়েছিল। তবু যে বেঁচে আছে, আবার প্রায় নর্মাল হয়েছে, সেটা শুধু ওর ভাইটালিটির জোরে। আর ওই মানুষটা? মঞ্জু ভয় পেয়ে বলেছিল, ওই মানুষটাও কি মনিরাকে? বাবুল উত্তর দিয়েছিল, না, ওই মানুষটা বোধহয় মনিরাকে চেনে না। কিন্তু ওই হারামজাদা গত বছর ইউনিভার্সিটির লাইব্রেরির সামনে দাঁড়ায় কি বলেছিল জানো? ও চেঁচায়ে বলেছিল, পাকিস্তানি আর্মির লোকেরা বাঙালি মেয়েদের রেপ করতাছে। কথা কে কইল? সব মিথ্যা প্রচার। যদি 2-10টা মেয়েরে ভোগ করে থাকে তাতে কোনো পাপ নাই। ইসলাম রক্ষার জন্য ওরা জেহাদে নেমেছে। এখন এমন একটু আধটু তো হবেই। এই সব ভোগ মুতা বিবাহ বলে ধরে নিতে হবে। সেদিন এই কথা শুনে আমি ওই লোকটাকে মারতে গেছিলাম, অন্যরা আমাকে ধরে আটকালো। এখন এই স্বাধীন বাংলাদেশেও ওই লোক বুক ফুলিয়ে হেঁটে বেড়াবে? মঞ্জু, আমার ইচ্ছা হচ্ছে এখনই ওকে গিয়ে খুন করি। মঞ্জু তার স্বামীর হাত চেপে ধরে ব্যাকুলভাবে বলেছিল, না না, তুমি ওইসব কথার মনে স্থান দিও না।
খুন জখমের কি শেষ নাই? হায় আল্লাহ! সেই সব দিনগুলিতে বাবুল মোটেই স্বাভাবিক ছিল না, সবসময় গুম হয়ে থাকত। দেশের অবস্থা যে দিন দিন খারাপ দিকে যাচ্ছে, এ দায়িত্বও যেন তার। বন্ধুবান্ধবদের থেকে সে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। যারা চাকরি করত তারা অনেকেই ব্যবসা শুরু করে সহজে টাকা বানাবার নেশায় মেতে উঠেছিল। মাঝে মাঝে বাবুল এমন বিলাপ করত যে ভয় হতো যে কোনো মুহূর্তে সে হয়তো তার মস্তিষ্কের ভারসাম্য হারাবে। মঞ্জু প্রাণপণে সেবা করত তার স্বামীকে। এক এক সময় বাবুল সংযত হতো তার সন্তান সুখুকে কোলে নিয়ে। সুখুর নরম রেশমের মতন চুলে হাত বুলোতে বুলোতে সে বলতো, তুই যখন বড় হবি তখন এই দেশ, এই পৃথিবীটারে কেমন দেখবি রে? কলকাতা থেকে ফেরার 7 মাস পরে মঞ্জু আবার গর্ভবতী হয়েছিল। তারপরে এলো বিপর্যয়। বাবুল এই ঘটনাটা কিছুতেই সহজভাবে নিতে পারল না। মঞ্জুর গর্ভে এসেছে তার নিজের সন্তান, তবু বাবুল ঝোঁকের মাথায় উচ্চারণ করে ফেলল একটা কঠিন খারাপ কথা। সে চিবিয়ে চিবিয়ে বলল, মনিরাকে ধর্ষণ করেছিল 5 জন খান সেনা। তুমিও ধর্ষিতা নাকি? এতদিন বলো নাই তো। তোমারে কে ধর্ষণ করল? তোমার মামুন মামা? মামুন তখন কামরুজ্জামানের অনুরোধে রিলিফ ডিপার্টমেন্টের ভার নিয়েছেন। দুর্নীতি সামলাতে সামলাতে নাজেহাল হয়ে যাচ্ছেন। বাবুল কোনোদিনই মামুনকে পছন্দ করতে পারেননি। রিলিফের নানা কেলেঙ্কারির সমস্ত দায়িত্বই মামুনের ওপর চাপিয়ে দিয়ে সে তখন মামুনকে রীতিমতো ঘৃণা করতে শুরু করেছিল। সেই ঘৃণা থেকে সে এমন কথা বলল। একবার বলে ফেলেও সে কথাটা ফেরত নিল না। আরও 2-3 বার সে বলতে লাগলো যে মঞ্জুকে নিয়ে ফুর্তি করার জন্যই তো মামুন তাকে নিয়ে কলকাতায় গিয়েছিলেন। কলকাতা ফেরত অনেক লোকই বলেছে যে মামুন মঞ্জুকে নিয়ে থাকতেন এক ঘরে। হোসেন সাহেব নিজের চোখে দেখে এসেছে। স্বামীর প্রতি যতই ভক্তি থাক, এই ধরনের কথা শুনে মঞ্জু গভীর বিতৃষ্ণার সঙ্গে বাবুলের দিকে তাকিয়ে বলেছিল, ছি, তুমি এত ছোট। তারপর চলল জেদাজেদির পালা। মঞ্জু এক বস্ত্রে ধানমন্ডির বাড়ি ছেড়ে চলে গেল তার মায়ের কাছে। অবাঞ্ছিত বলেই হয়তো তার গর্ভের সন্তানটি পৃথিবীর আলো হাওয়ায় নিঃশ্বাস ফেলল না। তবু বাবুল আর ফিরিয়ে নিতে চাইল না মঞ্জুকে। কাজীর অফিস থেকে বিবাহ বিচ্ছেদের নোটিশ এলো। বিনা প্রতিবাদে সেই বিচ্ছেদ মেনে নিল মঞ্জু। অবিলম্বে ঝোঁকের মাথায় বাবুল বিয়ে করল তার এক ছাত্রী লায়লাকে। বাবুলের মা বাবা কেউ তখন নেই। আলতাফের সঙ্গে সম্পর্ক ভালো না। বাবুল তার বড় ভাইটিকে অশ্রদ্ধা করে। একমাত্র জাহানারা ইমামের বাড়িতেই সে মাঝে মাঝে যেত। সেই পুত্রশোকাতুর রমণীর কাছে গিয়ে সে চুপ করে বসে থাকত। জাহানারা ইমামও মঞ্জুর পক্ষ নিয়ে বাবুলকে অনেক বোঝাবার চেষ্টা করেছিলেন, কিন্তু বাবুল যেন তখন সত্যিই উন্মত্ত। সে কারোর কথা শোনেনি। মনিরাও সেই সময় এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল মঞ্জুর সঙ্গে। বাবুল চৌধুরীর সঙ্গে ছিল তার কৃতজ্ঞতার সম্পর্ক, কিন্তু সে ভালোবাসত মঞ্জুকে। কৃতজ্ঞতার চেয়ে ভালোবাসার জোর অনেক বেশি। মামুন সাহেবের মতন এক বৃদ্ধের সঙ্গে জড়িয়ে মঞ্জুর নামে ওই অপবাদ সে একেবারে সহ্য করতে পারেনি। পুরুষ মানুষগুলো কি কিছুই বোঝে না? 7 মাস স্বামী সহবাসের পর যে গর্ভলক্ষণ, তার জন্য হুট করে কি পরপুরুষের নামে দোষ দেওয়া যায়? কোনো স্ত্রীলোক যদি সত্যিই সেরকম কিছু চায়, তাহলে তার জন্য তাকে কলকাতা কিংবা বিলেত আমেরিকা যেতে হবে কেন? বাবুল আবার বিবাহ করেছে, আর মঞ্জু এতগুলো বছরের মধ্যে আর কোনো পুরুষের সঙ্গে ঘনিষ্ঠতা করেনি। এটাই যেন তার প্রতিশোধ। মনিরা মঞ্জুর চরিত্রের এই দৃঢ়তাটাকেই শ্রদ্ধা করে। সেও আর কোনো পুরুষ মানুষের সান্নিধ্য চায় না। কোনো পুরুষের কাছাকাছি এলেই তার শরীর সিঁটিয়ে যায়। বিশেষ কাজে মনিরাকে এ পর্যন্ত মোট 3 বার ধানমন্ডির এই বাড়িতে আসতে হয়েছে। কোনোবারই লায়লাকে এড়িয়ে এসে বাবুলের সঙ্গে দেখা করতে পারেনি। লায়লা তার চুলে একটা চিরুনি চালাতে চালাতে বলল, কেমন আছোস রে মনিরা? ওই বাসার খবর সবর সব ভালো? কবে যেন তোর ভাবির গান শুনলাম টিভিতে। ভালোই গান করছেন, তবে আধুনিকের থেকে আর নজরুল গীতিই বেশি ভালো। মনিরা জিজ্ঞেস করল, সাহেব আছেননি? লায়লা বলল, হ আছেন তো, দেখ গিয়া বই মুখে নিয়া বইসা আছে। কোনো খবর আছে নাকি? মনিরা বলল, জি, সাহেবরে একটা খবর দিতে আসছি। লায়লা উদাসীন গলায় বলল, আমারই বুঝি বলা যায় না? সাহেব একা থাকতে ভালোবাসে। তুই হুট কইরা ঘরে ঢুকলে সাহেব পরে আমারে খুব বকবে। মনিরা জানে যে লায়লা এরকম আলগা আলগা কথা বললেও তার কৌতূহল খুব বেশি। মনিরার মতন দুতির মুখে সাধারণ কিছু শুনলেও সে মানতে চাইবে না। সে অনেক কিছু জানতে চাইবে। মনিরা বলল, সুখু মিয়া কাল রাইতে বাড়ি ফেরে নাই। তার মায়ের কষ্ট চোখে দেখুন যায় না। সাহেব যদি ছেলেটার একটু খবর নেন। লায়লা বলল, সুখু সে কবে যেন আসছিল এখানে। এই সেফু, সে গতকালই আসে নাই? সেফু বলল, না, 4-5 দিন আগে। লায়লা বলল,
সে তো কেবল আসে আর টাকা চায়, বাপের কাছে শুধু হাত পাততেই আসে। কি শিক্ষাই তারে দিতাছে তার মায়। ছেলে একেবারে গোল্লায় গেছে। সাহেবের শরীর ভালো না, এখন বিরক্ত করিস না, আমি পরে কইয়া দিমু এনে। মনিরা বলল, কাল ইউনিভার্সিটিতে খুনাখুনি হয়েছে, তাইর মধ্যেই সুখু গেছিল। হঠাৎ ঘর থেকে বেরিয়ে এলো বাবুল চৌধুরী। অনেক শীর্ণ হয়ে গেছে তার চেহারা, চোখ দুটি কোটরে ঢোকা, মাথার চুলে সাদা ছোপ লেগেছে, লুঙ্গির ওপর গেঞ্জি পরা, কাঁধে তোয়ালে, এক হাতে বই, বাথরুমেও সে বই নিয়ে যায়। মনিরার দিকে একবার তাকিয়েই সে মুখ ফিরিয়ে নিল, যেন সে তাকে চিনতেই পারেনি। স্ত্রীলোকদের কথাবার্তায় তার কোনো আগ্রহ নেই। সে গম্ভীরভাবে বলল, এই সেফু, গোছলখানায় গরম পানি দিছোস? লায়লা তাড়াতাড়ি মনিরাকে সরিয়ে নেবার জন্য বলল, আয় তুই এদিকে আয়, চা খাবি? মনিরা তবু চেঁচিয়ে বলল, সাহেব, সুখু কাল রাতে বাসায় ফেরে নাই, দুপুরে ইউনিভার্সিটি গেছিল। বাবুল থমকে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, কি? মনিরার কাছে সংক্ষেপে বৃত্তান্ত শুনতে শুনতে বদলে গেল তার মুখের বর্ণ। তোয়ালে আর বই সে ছুঁড়ে ফেলে দিল। অত্যন্ত দ্রুত পোশাক বদলে নিয়ে লায়লাকে কিছু না বলেই সে ছুটে বেরিয়ে গেল বাড়ি থেকে। পরবর্তী পর্বে আমরা জানব কোথায় কেমনভাবে আছে মুন্নি তুতুলরা।